হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব তোমাদের ফুড এসআই পরীক্ষার জন্য জিওগ্রাফির ওপর ভীষণ গুরুত্বপূর্ণ ও দুর্দান্ত কমনযোগ্য কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। যে টপিকগুলো থেকে তোমাদের 2019 সালে ফুড এসআই পরীক্ষাতে প্রশ্ন হয়েছিল। তো চলো আজকের ক্লাস শুরু করছি, খুব মনোযোগ দিয়ে দেখবে। বোম্বে হাই ভারতের খনিজ তেল উত্তোলনের বৃহত্তম কেন্দ্রের নাম। তাহলে ভারতের বৃহত্তম খনিজ তেল উত্তোলন কেন্দ্রের নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে বোম্বে হাই। গান্ধীসাগর জলধারা কোথায় অবস্থিত? কোন নদীতে অবস্থিত গান্ধীসাগর জলধারা? অ্যান্সারটা হয়ে যাবে চম্বল নদীতে। কোন নদীতে? চম্বল নদীতে। ভারতের সর্বাধিক লিগনাইট সঞ্চয় রয়েছে কোথায়? লিগনাইট কয়লা কোথায় সঞ্চিত রয়েছে? তামিলনাড়ুতে। তাহলে ভারতের সর্বাধিক লিগনাইট কয়লা সঞ্চিত রয়েছে কোথায়? তামিলনাড়ুতে। নেভেলি তাপবিদ্যুৎ কেন্দ্রের অবস্থান কোথায়? তামিলনাড়ুতে। শিখ ধর্মে মোট 10 জন মানবগুরু বর্তমান ছিলেন। কতজন মানবগুরু বর্তমান ছিলেন? টোটাল 10 জন। শিখ ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহেব একাদশ শিখগুরু রূপে বিবেচিত হয়। তাহলে আমাদের যে শিখ ধর্মগ্রন্থ রয়েছে, যে গুরু গ্রন্থ সাহেব, সেটা একাদশ শিখ গুরু রূপে কি হয়? বিবেচিত হয়। বর্তমানে শিখ ধর্ম পৃথিবীর পঞ্চম বৃহত্তম ধর্ম। বর্তমানে যে শিখ ধর্ম রয়েছে সেটা পৃথিবীর পঞ্চম বৃহত্তম ধর্ম। জনসংখ্যার ক্রম অনুযায়ী খ্রিস্টান, ইসলাম, হিন্দু ও বৌদ্ধ ধর্মের পরে, মানে এই চারটি ধর্মের পরেই হচ্ছে কি শিখ ধর্মের স্থান। ঠিক আছে। গুরু নানক 1469 থেকে 1540 খ্রিস্টাব্দ পর্যন্ত শিখ ধর্মের প্রবর্তক এবং শিখদের প্রথম গুরু। তাহলে শিখ ধর্মের প্রবর্তককে? গুরু নানক। এবং শিখদের প্রথম গুরুর নাম কি? গুরু নানক। লাহোরের নিকট তালবন্দি গ্রামে জন্মগ্রহণ করেন। কোন গ্রামে জন্মগ্রহণ করেন? তালবন্দি গ্রামে। মূর্তি পূজার ঘোর বিরোধিতা করেছিলেন তিনি। মূর্তি পূজার ঘোর বিরোধিতা করেছিলেন তিনি। কে? গুরু নানক। লঙ্গরখানা প্রতিষ্ঠা করেছিলেন। লঙ্গরখানা, তাহলে কে লঙ্গরখানা প্রতিষ্ঠা করেছিলেন? অ্যান্সার হয়ে যাবে গুরু নানক। ভগবানের ব্যাখ্যা করতে তিনি নির্গুণ ও নিরাকার শব্দগুলির ব্যবহার করেছিলেন। তাহলে ভগবানকে ব্যাখ্যা করতে গিয়ে গুরু নানক নির্গুণ এবং নিরাকার যে শব্দগুলি রয়েছে সেগুলির কি করেছেন? ব্যবহার করেছেন। দ্বিতীয় শিখ গুরু কি? গুরু অঙ্গদ। গুরু অঙ্গদ কত থেকে কত ছিলেন? 1539 থেকে 1552 খ্রিস্টাব্দ পর্যন্ত। ইনি হচ্ছেন শিখদের দ্বিতীয় গুরু। তাহলে শিখদের দ্বিতীয় গুরুর নাম কি? গুরু অঙ্গদ। প্রকৃত নাম ভাই লেহান। প্রকৃত নাম কি? ভাই লেহান। কার প্রকৃত নাম? গুরু অঙ্গদের প্রকৃত নাম হচ্ছে ভাই লেহান। পাঞ্জাবি ভাষার গুরুমুখী স্ক্রিপ্ট রচনা করেন। তাহলে পাঞ্জাবি ভাষার গুরুমুখী স্ক্রিপ্ট কে রচনা করেন? গুরু অঙ্গদ। তার আমলে লঙ্গরখানা জনপ্রিয় হয়ে ওঠে। লঙ্গরখানা স্থাপিত করেছিলেন গুরু নানক, কিন্তু গুরু অঙ্গদের আমলে তা জনপ্রিয় হয়ে উঠেছিল। শিখদের শারীরিক এবং আধ্যাত্মিক বিকাশের জন্য মাল আখাড়া তৈরি করেছিলেন। তাহলে শিখদের শারীরিক ও আধ্যাত্মিক বিকাশের জন্য কি তৈরি করেছেন? কোন আখাড়া? মাল আখাড়া তৈরি করেছিলেন। কে? গুরু অঙ্গদ। গুরু অমর দাস কত থেকে কত? 1552 থেকে 1574 খ্রিস্টাব্দ পর্যন্ত। ইনি ছিলেন শিখদের তৃতীয় গুরু। শিখ সম্প্রদায়কে 22টি মঞ্জিসে বিভক্ত করেছিলেন। কয়টি মঞ্জিসে বিভক্ত করেছিলেন? টোটাল 22টি। সতীদাহ ও পর্দা প্রথার বিরুদ্ধে প্রচার করেছিলেন। তাহলে সতীদাহ এবং পর্দা প্রথার বিরুদ্ধে প্রচার করেছিলেন। বিধবা বিবাহ সমর্থন করেছিলেন। এই গুরু অমরদাস বিধবা বিবাহকে কি করেছিলেন? সমর্থন করেছিলেন। আকবরকে অমুসলিমদের ওপরে আরোপ করা ধর্মীয় কর তুলে নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। আকবর যে রয়েছে, মহান সম্রাট আকবর, সেই আকবরের কি অমুসলিমদের ওপর আরোপ করা যে ধর্মীয় কর ছিল সেটা তুলে নেওয়ার জন্য তিনি কি করেছিলেন? অনুরোধ করেছিলেন। নেক্সট, গুরু রামদাস কত থেকে কত? 1574 থেকে 1581 খ্রিস্টাব্দ পর্যন্ত। ইনি শিখদের চতুর্থ গুরু। ঠিক আছে। শিখদের বিবাহরীতি আনন্দ কারাজের প্রবর্তক। তাহলে শিখদের বিবাহরীতি আনন্দ কারাজের প্রবর্তককে? চতুর্থ গুরু কি? রামদাস। মুঘল সম্রাট আকবর রামদাসকে জমিদান করেছিলেন। এখানে স্বর্ণ মন্দির নির্মাণ হয়, যা অমৃতসর শহরে তৈরি হয়। যে অমৃতসরের এখন যে বিখ্যাত স্বর্ণ মন্দির রয়েছে, তিনি কার আমলে তৈরি হয়েছিল? মুঘল সম্রাট আকবরের আমলে। এবং কার জমিতে? রামদাসকে আকবর যে জমিদান করেছিলেন সেখানে। ঠিক আছে। আর এই স্বর্ণ মন্দির কোথায় অবস্থিত? পাঞ্জাবের অমৃতসরে। ঠিক আছে। অমৃতসর শহরটি 1574 খ্রিস্টাব্দে শ্রী গুরু রামদাস জি প্রতিষ্ঠা করেছিলেন, যিনি শিখদের চতুর্থ গুরু।
তাহলে অমৃতসর শহরটি কে প্রতিষ্ঠা করেছিলেন? শ্রী গুরু রামদাস। কত সালে? 1574 সালে। কে রয়েছে? গুরু অর্জুন দেব। ইনি হচ্ছেন শিখদের পঞ্চম গুরু। তাহলে শিখদের পঞ্চম গুরুর নাম কি? গুরু অর্জুন দেব। কত থেকে কত? 1581 থেকে 1606 খ্রিস্টাব্দ পর্যন্ত। আদি গ্রন্থ রচনা করেছিলেন, তাহলে আদি গ্রন্থ কে রচনা করেছিলেন? গুরু অর্জুন দেব। অমৃতসর এবং কর্তারপুরের নির্মাণ কার্য সম্পন্ন করেছিলেন এই গুরু অর্জুন দেব। অমৃতসর এবং কর্তারপুরের নির্মাণ কার্য সম্পন্ন করেছিলেন কে? গুরু অর্জুন দেব। জাহাঙ্গীরের বিদ্রোহী পুত্র খসরুকে সাহায্য করার জন্য জাহাঙ্গীর গুরু অর্জুন দেবকে হত্যা করেন। তাহলে গুরু অর্জুন দেবকে বা শিখদের পঞ্চম গুরুকে কে হত্যা করেন? জাহাঙ্গীর। কিসের জন্য হত্যা করেন? তার বিদ্রোহী পুত্র খসরুকে সাহায্য করার অপরাধে। আচ্ছা, তার সঙ্গে বলছি, তোমরা যারা ফুড এসআই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, ফুড এসআই পরীক্ষার কিন্তু এক্সাম ডেট কিন্তু ডিক্লেয়ার হয়ে গিয়েছে। আগামী 16 এবং 17 মার্চ কিন্তু পরীক্ষা হতে চলেছে। তো এই শেষ মুহূর্তে তোমরা যারা ফুড এসআই পরীক্ষার জন্য সাজেশন নিতে চাও, যেখানে কিন্তু প্রত্যেকটি সাবজেক্টের একেবারে কমন সহ কিন্তু সাজেশন কিন্তু আমরা নিয়ে এসেছি। তো সাজেশন পেতে কিন্তু অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কিন্তু একবার হোয়াটসঅ্যাপ করে নেবে। তার সঙ্গে বলছি, আমাদের যে সাজেশনগুলো রয়েছে সেখানে কিন্তু কেপিএসআই পরীক্ষা সম্প্রতি, সেই কেপিএসআই পরীক্ষায় কিন্তু 95% কিন্তু হুবহু কমন এসেছে। তো এইবারের ফুড এসআই পরীক্ষার জন্য কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট হতে চলেছে, ভীষণই কিন্তু সাজেশনটা কিন্তু ভীষণই কাজে লাগবে। তো অতি অবশ্যই কিন্তু তোমরা এই সাজেশনটা কিন্তু নিয়ে নিবে এবং স্ক্রিনে দেওয়া নম্বরে অতি অবশ্যই যোগাযোগ করবে। নেক্সট, গুরু হরগোবিন্দ কত থেকে কত? 1606 থেকে 1644 খ্রিস্টাব্দ পর্যন্ত। ইনি হলেন শিখদের ষষ্ঠ গুরু। কে? গুরু হরগোবিন্দ। সবচেয়ে বেশি সময়ের জন্য শিখগুরু ছিলেন। তাহলে শিখদের যে ধর্মগুরুগুলো রয়েছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি সময়ের জন্য শিখগুরু কে ছিলেন? গুরু হরগোবিন্দ। শিখদের একটি সামরিক জাতিতে পরিণত করেছিলেন। এই যে শিখ সম্প্রদায়, তাকে একটি কি সামরিক জাতিতে পরিণত করেছিলেন। মুঘল সেনাদের পরাস্ত করেন। কি করেন? মুঘল সেনাদের পরাস্ত করেন এবং কোন উপাধি নেন? সাচ্চা পাতশাহ। সাচ্চা পাতশাহ উপাধি নেন। ঠিক আছে? কে? গুরু হরগোবিন্দকে সাচ্চা পাতশাহ বলা হয়। তার রাজধানী কর্তারপুর স্থানে স্থাপন করেন। তাহলে তার রাজধানী কোথায়? কর্তারপুরে স্থাপন করেন। শিখদের কাছে মিরি ও পিরি দুটি চাকু, এই মিরি ও পিরি হচ্ছে কি দুটি চাকু রাখার উপদেশ দেন। আমরা দেখি এই যে শিখরা রয়েছে পাঞ্জাবিরা, তাদের কিন্তু কোমরের সাইডে দুটো চাকু থাকে। ঠিক আছে? সেই চাকু দুটির নাম কি? মিরি ও পিরি। আর এই দুটো চাকু রাখার কে নির্দেশ দেন? এই গুরু হরগোবিন্দ। ঠিক আছে? গুরু হররায়। গুরু হররায় কত থেকে কত? 1644 থেকে 1661 খ্রিস্টাব্দ পর্যন্ত। ইনি শিখদের সপ্তম গুরু। ঠিক আছে? ঔরঙ্গজেবের ভ্রাতা দারাশিকোকে আশ্রয় দেওয়ার জন্য ঔরঙ্গজেব গুরু হররায়কে মিথ্যে ইসলাম বিরোধী আখ্যা দিয়ে হত্যা করেন। তাহলে গুরু হররায়কে কে হত্যা করেন? ঔরঙ্গজেব। ঠিক আছে? গুরু হরকিষণ কত থেকে কত? 1661 থেকে 1664 খ্রিস্টাব্দ পর্যন্ত। ইনি শিখদের অষ্টম গুরু। তাহলে শিখদের অষ্টম গুরুর নাম কি? গুরু হরকিষণ। নেক্সট রয়েছে কি? গুরু তেগ বাহাদুর কত থেকে কত? 1665 থেকে 1675 খ্রিস্টাব্দ পর্যন্ত। ইনি শিখদের নবম শিখগুরু। তাহলে শিখদের নবম গুরুর নাম কি? গুরু তেগ বাহাদুর। বিহার ও আসামে শিখ ধর্ম প্রচার করেন। ইনি বিহার ও আসামে কি শিখ ধর্ম প্রচার করেন। বান্দা বাহাদুরকে শিখ সেনার প্রধান হিসেবে নিয়োগ করেন। বান্দা বাহাদুরকে শিখ সেনার প্রধান হিসেবে নিয়োগ করেন এই গুরু তেগ বাহাদুর। ঔরঙ্গজেবের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। দিল্লির চাঁদনি চকে জনসাধারণের সমক্ষে ঔরঙ্গজেব তেগ বাহাদুরকে শিরচ্ছেদ করে হত্যা করেন। তাহলে ঔরঙ্গজেব এই তেগ বাহাদুরকে শিরচ্ছেদ করে কি করেন? হত্যা করেন। কোথায়? দিল্লির চাঁদনি চকে জনসাধারণের সামনে। তেগ বাহাদুরকে যেখানে হত্যা করা হয়েছিল সেখানে বর্তমানে সিসগঞ্জ শাহির গুরুদ্বার রয়েছে। কি? সিসগঞ্জ শাহির গুরুদ্বার রয়েছে। নেক্সট, গুরু গোবিন্দ সিং 1675 থেকে 1708 খ্রিস্টাব্দ পর্যন্ত। ইনি ছিলেন শিখদের দশম গুরু। কততম গুরু? 10তম গুরু। মনুষ্যরূপে শিখদের শেষ গুরু এবং মনুষ্যরূপী শিখদের শেষ গুরুর নাম হচ্ছে কি? গুরু গোবিন্দ সিং। পাটনায় জন্মগ্রহণ করেছিলেন। খালসা প্রথার প্রবর্তন করেছিলেন। তাহলে গুরু গোবিন্দ সিং কোন কথার প্রবর্তন করেছিলেন? খালসা প্রথা। ঠিক আছে? তিনি দশম পাতশাহ গ্রন্থ রচনা করেছিলেন। তিনি দশম পাতশাহ গ্রন্থ কি করেছিলেন? রচনা করেছিলেন।
শিখদের পঞ্চনীতি কি কি? দাড়ি রাখা, পাগড়ি পরা, কৃপান রাখা ইত্যাদির প্রবর্তন করেন। যে শিখদের যে পঞ্চনীতি রয়েছে এই পঞ্চনীতির প্রবর্তন কে করেছিলেন? গুরু গোবিন্দ সিং। সব শিখকে নিজের নামের শেষে সিং উপাধি ব্যবহার করার আদেশ দেন। এই যে আমরা যে এখন দেখি পাঞ্জাবের সবার নামের শেষে সিং থাকে, কে আদেশ দিয়েছিলেন ব্যবহার করার জন্য? এই দশম গুরু কি? গুরু গোবিন্দ সিং। মুঘল গভর্নর ওয়াজির খানের প্রেরিত আফগান ঘাতকে ছুরির আঘাতে আহত হন এবং মারা যান। তাহলে কিভাবে মারা যান গুরু গোবিন্দ সিং? মোগল গভর্নর ওয়াজির খানের প্রেরিত আফগান ঘাতকের ছুরির আঘাতে আহত হন এবং পরে মারা যান। কোন ধাতু সর্বোত্তম তড়িৎ পরিবাহক? মানে কোন ধাতুতে সব থেকে বেশি তড়িৎ পরিবাহিত হয়? অ্যান্সারটি এখানে তামা হবে না, কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে রূপো, ঠিক আছে, বা রূপা। ডিনামাইট কে আবিষ্কার করেন? আলফ্রেড নোবেল। তাহলে আলফ্রেড নোবেল কে আবিষ্কার করেন? ডিনামাইট, বা ডিনামাইটের আবিষ্কর্তা কাকে বলা হয়? আলফ্রেড নোবেলকে। পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে কি ব্যবহৃত হয়? পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে ব্যবহৃত হয় গ্রাফাইট। কি? গ্রাফাইট। শব্দের চেয়ে দ্রুত গতিতে কোন বিমান চলে? যেটা হচ্ছে সুপারসোনিক বিমান, খুবই ইম্পর্টেন্ট। শব্দের থেকেও দ্রুত গতিতে চলে কি বিমান? সুপারসোনিক বিমান, যেটা সাউন্ড ব্যারিয়ার কি করে ব্রেক করে চলে যায়, সেটা হচ্ছে সুপারসোনিক বিমান। বায়ুতে বা শূন্য স্থানে শব্দের গতি কত? 3 × 10⁻10 সেমি। তাহলে বায়ুতে বা শূন্য স্থানে শব্দের গতি কত? 3 × 10⁻10 সেমি। কাঁচা লোহা, ইস্পাত ও কোবাল্ট কি ধরনের পদার্থ? এই সবই হচ্ছে চুম্বক পদার্থ। কাঁচা লোহা, ইস্পাত, কোবাল্ট এগুলো সবই কি? চুম্বক দ্বারা আকর্ষিত হয়, এগুলো সব চুম্বক পদার্থ। আলোর নিয়মিত প্রতিফলন কোথায় ঘটে? দর্পণে, আয়নায়। আলোর নিয়মিত প্রতিফলন কোথায় ঘটে? দর্পণে। পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, কয়লা ইত্যাদি কি প্রকার জ্বালানি? এগুলি হচ্ছে সব জীবাশ্ম জ্বালানি। তাহলে পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস, কয়লা এগুলো সব জীবাশ্ম জ্বালানি। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ দাও, অ্যান্সার হয়ে যাবে কি? পেট্রোলিয়াম বা প্রাকৃতিক গ্যাস বা কি? কয়লা। কোনটি জীবজগতের সবচেয়ে ক্ষতিকর রশ্মি? যে রশ্মিটা কি? অতি বেগুনি রশ্মি, আলট্রাভায়োলেট রে, ঠিক আছে। এক্স রের একক কি? রন্টজেন। এক্স রের এককের নাম কি? রন্টজেন। আর এই রন্টজেনই কিন্তু এক্স রশ্মির কি? আবিষ্কর্তা, ঠিক আছে। তেজস্ক্রিয়তার একক কুরির আবিষ্কারক কে? হেনরি বেকারেল। আর এই কুরির আবিষ্কারক কে? হেনরি বেকারেল। রেডিয়াম আবিষ্কার করেন কে? মাদাম কুরি। রেডিয়াম কে আবিষ্কার করেন? মাদাম কুরি। কোন পদ্ধতিতে পারমাণবিক বোমা উৎপন্ন হয়? পদ্ধতিতে ফিশন পদ্ধতিতে, ঠিক আছে, বা বিভাজন পদ্ধতিতে। আর কোন পদ্ধতিতে হাইড্রোজেন বোমা উৎপন্ন করা হয়? এটা হচ্ছে ফিউশন পদ্ধতিতে, ঠিক আছে। তাহলে পারমাণবিক বোমা উৎপন্ন করা হয় ফিশন পদ্ধতিতে এবং হাইড্রোজেন বোমা উৎপাদন করা হয় ফিউশন পদ্ধতিতে। প্লবতার সূত্র কে আবিষ্কার করেন? আর্কিমিডিস। তাহলে প্লবতার সূত্র খুবই ইম্পর্টেন্ট, কে আবিষ্কার করেন? আর্কিমিডিস। দূরবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন? গ্যালিলিও, খুবই ইম্পর্টেন্ট। দূরবীক্ষণ যন্ত্র কে আবিষ্কার করেন? গ্যালিলিও। গতির সূত্র কে আবিষ্কার করেন? স্যার আইজাক নিউটন। কে আবিষ্কার করেন? স্যার আইজাক নিউটন। আপেক্ষিকতার সূত্র কে আবিষ্কার করেন? খুবই ইম্পর্টেন্ট, অ্যালবার্ট আইনস্টাইন। কোনগুলি মৌলিক রাশি? কোনগুলি মৌলিক রাশি? দেখো, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তড়িৎ প্রবাহ, দীপন ক্ষমতা ও পদার্থের পরিমাণ এই সবই হচ্ছে কোন রাশি? মৌলিক রাশি, ঠিক আছে। কোনগুলি ভেক্টর রাশি? ভেক্টর রাশি কোনগুলো? প্রাবল্য, মন্দন, বেধাঙ্ক ইত্যাদি হচ্ছে কি? ভেক্টর রাশি। সরণ, ওজন, বেগ, ত্বরণ, বল, তড়িৎ এগুলো সব কি? ভেক্টর রাশি। আর কোনগুলি স্কেলার রাশি? দৈর্ঘ্য, ভর, দ্রুতি, কাজ, তড়িৎ বিভব, সময়, তাপমাত্রা ইত্যাদি হচ্ছে কি? স্কেলার রাশি। তাহলে পরীক্ষায় আসতে পারে নিচের কোনটি স্কেলার রাশি? তিনটে অপশন দিয়ে দিল দৈর্ঘ্য, বাকি তিনটে অন্য অপশন দিল। তাহলে কি হবে অ্যান্সারটি? দৈর্ঘ্য, কারণ দৈর্ঘ্য হচ্ছে একটি কি? স্কেলার রাশি। সাদা কয়লা নামে পরিচিত জলবিদ্যুৎ, অর্থাৎ জলবিদ্যুৎ কেন্দ্রের আরেকটি নাম কি? সাদা কয়লা, ঠিক আছে। পুনর্ভব সম্পদ বলতে বোঝায় কি? বোঝায় সুনির্দিষ্ট ব্যবস্থাপনার মাধ্যমে যেগুলি পুনঃসৃজন সম্ভব সেগুলিকে হয় পুনর্ভব সম্পদ। অধিকাংশ পরিমাণে কয়লা পাওয়া যায় কোন শিলাতে? পাললিক শিলাতে। তাহলে কোন শিলাতে সবথেকে বেশি পরিমাণ কয়লা পাওয়া যায়? অ্যান্সারটি হয়ে যাবে পাললিক শিলা। ভারতের প্রাচীনতম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম কি? তারাপুর। তাহলে ভারতের প্রাচীনতম পারমাণবিক কেন্দ্রের নাম কি? অ্যান্সারটি হয়ে যাবে তারাপুর। ইদুক্কি তাপবিদ্যুৎ কেন্দ্রের অবস্থান কোথায়? কেরালায়। তাহলে ইদুক্কি তাপবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? কেরালাতে। তপবন ও বিষ্ণুপুর জলবিদ্যুতের অবস্থান কোথায়? উত্তরাখণ্ডে। তাহলে তপবন ও বিষ্ণুপুর যে জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে তার অবস্থান কোথায়?
কোথায় অবস্থিত? অ্যান্সারটি হয়ে যাবে উত্তরাখণ্ডে। ভারতে যেখানে অসংখ্য কয়লা খনি আছে, ভারতের যেখানে অসংখ্য কি রয়েছে? কয়লা খনি, তাকে কি বলা হয়? দামোদর উপত্যকা। তাহলে দামোদর উপত্যকায় ভারতের সবচেয়ে বেশি কি রয়েছে? কয়লা খনি। ভারতের সবথেকে পুরাতন তৈল খনির নাম কি? ডিগবয়। তাহলে ডিগবয় হচ্ছে ভারতের সবথেকে পুরানো তৈল খনি, ঠিক আছে। যে অঞ্চলে সর্বাধিক পরিমাণ অপরিশোধিত তেল পাওয়া যায়, যে অঞ্চলে সর্বাধিক পরিমাণ অপরিশোধিত তেল পাওয়া যায়, কোথায়? অ্যান্সারটি হয়ে যাবে বোম্বে হাই। বোম্বে হাই সব থেকে বেশি কি পাওয়া যায়? অপরিশোধিত তেল। কালো হিরে নামে পরিচিত কি? কয়লা। কয়লাকে আমরা কি বলি? কালো হিরে বা কি ব্ল্যাক ডায়মন্ড। ভারতে সর্বাধিক পরিমাণ প্রাপ্ত কোন কয়লা পাওয়া যায় ভারতে সব থেকে বেশি? সেটা হচ্ছে বিটুমিনাস কয়লা। কয়লা উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কে? ছত্তিশগড়। তাহলে ছত্তিশগড় কয়লা উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে এবং দ্বিতীয় স্থানে রয়েছে কোন রাজ্য? উড়িষ্যা। তাহলে কয়লা উৎপাদনে প্রথম স্থানে রয়েছে ছত্তিশগড় এবং দ্বিতীয় স্থানে রয়েছে উড়িষ্যা। ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম কি নাম? ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম কুদানকুলাম, যেটা কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে। তাহলে কুদানকুলাম হচ্ছে ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটি তামিলনাড়ুতে অবস্থিত। মাইথন জলবিদ্যুৎ কেন্দ্রের অবস্থান কোথায়? মাইথন জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? অ্যান্সারটি হয়ে যাবে ঝাড়খণ্ডে। এই বাঁধটি নির্মিত হয়েছে কোথায়? বরাকর নদীর ওপর। কোন নদীর ওপর বাঁধটি নির্মিত হয়েছে? বরাকর নদীর ওপর। কোল ইন্ডিয়া লিমিটেড প্রতিষ্ঠিত হয়, কোল ইন্ডিয়া লিমিটেড প্রতিষ্ঠিত হয় কত সালে? 1975 সালে কোল ইন্ডিয়া লিমিটেড প্রতিষ্ঠিত হয়। ভারতের সৌর বিদ্যুৎ উৎপাদনে কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? অ্যান্সারটি হয়ে যাবে গুজরাট। তাহলে গুজরাট হচ্ছে ভারতের সৌর বিদ্যুৎ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে, ঠিক আছে। গুজরাটের লাম্বাতে যে ধরনের বিদ্যুৎ কেন্দ্র উৎপাদিত হয় তা হচ্ছে কি? বায়ু শক্তি। তাহলে গুজরাটের লাম্বাতে কোন ধরনের বিদ্যুৎ কেন্দ্র উৎপাদিত হয়? সেটা কি হবে অ্যান্সারটি? অ্যান্সারটি হয়ে যাবে বায়ু শক্তি। লৌহ ইস্পাত শিল্পকে আধুনিক যান্ত্রিক সভ্যতার মেরুদণ্ড বলা হয়। তাহলে কোন শিল্পকে আধুনিক যান্ত্রিক সভ্যতার মেরুদণ্ড বলা হয়? অ্যান্সারটি হয়ে যাবে লৌহ ইস্পাত শিল্পকে। ভারতের প্রথম ইস্পাত কেন্দ্র স্থাপিত হয় তামিলনাড়ুতে। কোথায়? তামিলনাড়ুতে অবস্থিত জায়গাটার নাম কি? পোর্টো নোভাতে। কোন জায়গায়? পোর্টো নোভাতে প্রথম ইস্পাত কেন্দ্র স্থাপিত হয়। 1907 সালে জামশেদপুরের টিসকো ইস্পাত কারখানা স্থাপিত হয়। কোথায়? জামশেদপুরে কি? টিসকো, ঠিক আছে। ভারতের স্বাধীনতার আগে 3টি ইস্পাত কেন্দ্র স্থাপিত হয়, এগুলি হলো যেগুলো ভারতের স্বাধীনতার আগে স্থাপিত হয়েছিল। কি কি? পশ্চিমবঙ্গের বার্নপুরের কুলটি, ঝাড়খণ্ডের জামশেদপুর যেটা কি টিসকো নামে পরিচিত, এবং কর্ণাটকের ভদ্রাবতী। এই 3টি হচ্ছে স্বাধীনতার আগে নির্মিত ইস্পাত কেন্দ্র। কি কি? পশ্চিমবঙ্গের বার্নপুরের কুলটি, ঝাড়খণ্ডের জামশেদপুর বা বর্তমানে টিসকো, এবং কি কর্ণাটকের ভদ্রাবতী, ঠিক আছে। স্বাধীনতার পরবর্তী সময়ে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গঠিত লৌহ ইস্পাতের মধ্যে অবস্থিত 1956 থেকে 1961 সালে প্রতিষ্ঠা হয় কি? পশ্চিমবঙ্গের দুর্গাপুর, এগুলো স্বাধীনতার পরে, উড়িষ্যার রাউরকেল্লা এবং ছত্তিশগড়ের কি? ভিলাইতে। তাহলে কি কি? পশ্চিমবঙ্গের দুর্গাপুর, উড়িষ্যার রাউরকেল্লা এবং ছত্তিশগড়ের ভিলাই। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে স্থাপিত হয়, মানে 1961 থেকে 66, ঝাড়খণ্ডের বোকারোতে লৌহ ইস্পাত কারখানা স্থাপিত হয়। কোথায়? তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনাতে ঝাড়খণ্ডের বোকারোতে, ঠিক আছে। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় অর্থাৎ 1969 থেকে 74 পশ্চিমবঙ্গের বার্নপুর কুলটিতে অবস্থিত ভারতের প্রাচীনতম লৌহ ইস্পাত কারখানা। তাহলে ভারতের প্রাচীনতম লৌহ ইস্পাত কারখানা কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গের বার্নপুর কুলটিতে, ঠিক আছে। সেটা হচ্ছে ভারতের প্রাচীনতম কি? লৌহ ইস্পাত কারখানা। ঝাড়খণ্ডের জামশেদপুরের টিসকো হলো ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত কারখানা। তাহলে ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত কারখানা কোনটি? সেটা হচ্ছে ঝাড়খণ্ডের জামশেদপুরের কি? টিসকো। 1973 সালে ভারত সরকার স্টিল অথরিটি অফ ইন্ডিয়ান লিমিটেড অর্থাৎ সেইল গঠন করেছেন। এর সদর দপ্তর নিউ দিল্লিতে অবস্থিত। তাহলে সেইলের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে। এবং এটি ভারত সরকার কবে গঠন করেছেন? 1973 সালে। ছত্তিশগড় রাজ্যের ভিলাই সোভিয়েত রাশিয়ার সহযোগিতায় স্থাপিত হয়। তাহলে ছত্তিশগড় রাজ্যের যে ভিলাই ইস্পাত কারখানা রয়েছে সেটি কার সহযোগিতায় স্থাপিত হয়? সোভিয়েত রাশিয়ার সহযোগিতায়, ঠিক আছে। ঝাড়খণ্ডের বোকারো স্টিল প্ল্যান্ট
দামোদর ও বোকারো নদীর মিলনস্থলে সোভিয়েত রাশিয়ার সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়েছে? তাহলে কি ঝাড়খণ্ডের বোকারো স্টিল প্ল্যান্ট কোন নদীর মিলনস্থলে? দামোদর ও বোকারো নদীর মিলনস্থলে কার সহযোগিতায়? সোভিয়েত রাশিয়ার সহযোগিতায় গঠিত হয়েছিল। ঠিক আছে। রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট উড়িষ্যাতে অবস্থিত ব্রাহ্মণী নদীর তীরে। কোন নদীর তীরে? ব্রাহ্মণী নদীর তীরে জার্মানির সহযোগিতায় তৈরি হয়। তাহলে রাউরকেল্লা স্টিল প্ল্যান্ট কার সহযোগিতায় তৈরি হয়? জার্মানির সহযোগিতায় তৈরি হয়। দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কোন নদীর তীরে অবস্থিত? দামোদর নদীর তীরে অবস্থিত। তাহলে দামোদর নদীর তীরে অবস্থিত একটি উল্লেখযোগ্য ইস্পাত কারখানা কি? দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। বিশাখাপত্তনম স্টিল প্ল্যান্ট সোভিয়েত রাশিয়ার সহযোগিতায় তৈরি। তাহলে বিশাখাপত্তনম যে স্টিল প্ল্যান্ট রয়েছে সেটি কার সহযোগিতায় তৈরি? এটিও কিন্তু সোভিয়েত রাশিয়ার সহযোগিতায় তৈরি। আমেদাবাদ বস্ত্রশিল্পে খ্যাতির জন্য ভারতের ম্যানচেস্টার নামে পরিচিত। তাহলে ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? গুজরাটের আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। পেট্রো রসায়ন শিল্পকে উদীয়মান শিল্প, খুবই ইম্পর্টেন্ট। পেট্রো রসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বা যাকে সানরাইজ ইন্ডাস্ট্রি ও আধুনিক শিল্পদানব বা মডার্ন ইন্ডাস্ট্রিয়াল জায়ান্ট বলে। খুবই ইম্পর্টেন্ট কিন্তু। পেট্রো রসায়ন শিল্পকে কী শিল্প বলে? উদীয়মান শিল্প বা সানরাইজ ইন্ডাস্ট্রি বা আধুনিক শিল্পদানব বা মডার্ন ইন্ডাস্ট্রিয়াল জায়ান্ট বলে। ঠিক আছে। 1966 সালে মহারাষ্ট্রের ট্রম্ভেতে ভারতের প্রথম পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র স্থাপিত হয়। তাহলে ভারতের প্রথম পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র স্থাপিত হয় কোথায়? মহারাষ্ট্রের ট্রম্ভোতে। কত সালে? 1966 সালে। ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র গুজরাতের জামনগড়ে অবস্থিত। খুবই ইম্পর্টেন্ট। ভারতের প্রথম নিউজ প্রিন্ট উৎপাদনের কারখানা 1955 খ্রিস্টাব্দে মধ্যপ্রদেশের নেপানগরে। ঠিক আছে। ভারতের প্রথম আধুনিক কাগজ কল 1832 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে স্থাপিত হয়। তাহলে ভারতের প্রথম আধুনিক কাগজ কল কোথায় স্থাপিত হয়? পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে। কত খ্রিস্টাব্দে? 1832 খ্রিস্টাব্দে। ঠিক আছে। মহারাষ্ট্র চিনি উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করেছে। তাহলে মহারাষ্ট্র চিনি উৎপাদনে ভারতে প্রথম স্থান অধিকার করে। ঠিক আছে। ভারত বিশ্বের জনবহুল দেশ। ভারতের ক্ষেত্রফল পৃথিবীর মোট ক্ষেত্রফলের প্রায় 2.4%, অথচ পৃথিবীর মোট জনসংখ্যার 75% ভারতে বসবাস করে। ভারতে আদমশুমারি শুরু হয়েছিল কত সালে? 1872 সালে। স্বাধীন ভারতে প্রথম আদমশুমারি হয় কবে? 1951 সালে। তাহলে 1951 সালে স্বাধীন ভারতে প্রথম কি হয়? আদমশুমারি হয়। ভারতের সর্বশেষ ও পঞ্চদেশ আদমশুমারি হয় 2011 সালে। তাহলে 2011 সালে যে আদমশুমারিটি হয় সেটি পঞ্চদশ প্লাস কি এবং সর্বশেষ আদমশুমারি, এরপরে কিন্তু আর আদমশুমারি হয়নি। ভারতের জনঘনত্ব কি? ডেন্সিটি অফ পপুলেশন কত? 382 জন পার বর্গ কিমি, মানে পার বর্গ কিলোমিটারে কত? 382 জন। ভারতের সর্বাধিক জনঘনত্বযুক্ত রাজ্য কোন রাজ্য? ভারতের সব থেকে বেশি কি জনঘনত্বযুক্ত? অ্যান্সারটি হয়ে যাবে বিহার। হচ্ছে 1102 জন পার বর্গ কিমিতে। তাহলে কতজন পার বর্গ কিমিতে? 1102 জন। ভারতের সবচেয়ে কম জনঘনত্বযুক্ত রাজ্য কোনটি? সেটি হচ্ছে অরুণাচল প্রদেশ। তাহলে ভারতের সবচেয়ে কম জনঘনত্ব রাজ্য হচ্ছে অরুণাচল প্রদেশ। এটি হচ্ছে 17 জন পার বর্গ কিমিতে। পার বর্গ কিমিতে কতজন থাকে? 17 জন। ভারতের সর্বাধিক জনঘনত্বযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল নাম কি? দিল্লি। তাহলে ভারতের সর্বাধিক জনঘনত্বযুক্ত বাট কি কেন্দ্রশাসিত অঞ্চল কি হবে? দিল্লি। এটা হচ্ছে কত? 11,320 জন পার বর্গকিমিতে। পার বর্গকিমিতে কত? 11,320 জন। ভারতের সর্বনিম্ন জনঘনত্বযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল, এবার সর্বনিম্ন জনঘনত্বযুক্ত বাট কি কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। কি কি? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এখানে জনসংখ্যা কত? 46 জন পার বর্গ কিমিতে। পার বর্গ কিমিতে কত? 46 জন। ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য কোন রাজ্য? উত্তরপ্রদেশ। প্রায় কত কোটি? 19.96 কোটি। ভারতের সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি? সিকিম। সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট কি? সিকিম। কত? প্রায় 6.08 লক্ষ বা 6.08 লক্ষ। ভারতের সর্বাধিক জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল
ভারতের সর্বাধিক জনবহুল কেন্দ্রশাসিত অঞ্চল কি? দিল্লি, প্রায় 1.7 কোটি। কত? প্রায় 1.7 কোটি। ভারতের সবথেকে কম জনসংখ্যা বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল কি? ভারতের সবথেকে কম জনসংখ্যা বিশিষ্ট এবং কি কেন্দ্রশাসিত অঞ্চল কি হবে? লাক্ষাদ্বীপ ও মিনিকয়। লাক্ষাদ্বীপ ও মিনিকয় হচ্ছে ভারতের সবথেকে কম জনসংখ্যা বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল। ভারতের সর্বাধিক জনসংখ্যা বৃদ্ধির হার বিশিষ্ট রাজ্য কি? মেঘালয়। তাহলে ভারতের সর্বাধিক জনসংখ্যা বৃদ্ধির হার বিশিষ্ট রাজ্য হচ্ছে মেঘালয়। আর ভারতের সর্বনিম্ন জনসংখ্যা বৃদ্ধির হার বিশিষ্ট রাজ্য কোনটি? এটি হচ্ছে নাগাল্যান্ড, মানে ঋণাত্মক, মানে খুবই কম। ভারতের সর্বাধিক জনসংখ্যা বৃদ্ধির হার বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? ভারতের সর্বাধিক জনসংখ্যা বৃদ্ধির হার বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি। কি কি? দাদরা ও নগর হাভেলি। আর ভারতের সর্বনিম্ন জনসংখ্যা বৃদ্ধির হার বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? লাক্ষাদ্বীপ। তাহলে ভারতের সর্বনিম্ন জনসংখ্যা বৃদ্ধির হার বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল কি? এটি অ্যান্সার হয়ে যাবে লাক্ষাদ্বীপ। লিঙ্গ অনুপাত, ভারতের লিঙ্গ অনুপাত প্রতি 1000 জন পুরুষ পিছু নারীর সংখ্যা হচ্ছে 940 জন, মানে প্রতি 1000 জন পুরুষ পিছু রয়েছে নারী কত? 940 জন। লিঙ্গ অনুপাত সর্বাধিক রাজ্য কোনটি? কেরল, যেখানে প্রতি 1000 পুরুষে নারীদের সংখ্যা বা মহিলার সংখ্যা কত? 1084 জন। ঠিক আছে। লিঙ্গ অনুপাতের সর্বনিম্ন রাজ্য কোন রাজ্য? হরিয়ানা, যেখানে প্রতি 1000 পুরুষে নারীর সংখ্যা কত? মহিলার সংখ্যা 879 জন, মানে খুবই কম। লিঙ্গ অনুপাত সর্বাধিক কেন্দ্রশাসিত অঞ্চল, তাহলে লিঙ্গ অনুপাত সর্বাধিক কেন্দ্রশাসিত অঞ্চলটির নাম কি? পদুচেরি বা পুদুচেরি, যেখানে প্রতি 1000 পুরুষে নারীর সংখ্যা কত? 1038 জন। ঠিক আছে। লিঙ্গ অনুপাত এবার সর্বনিম্ন কেন্দ্রশাসিত অঞ্চল কি কি? দমন ও দিউ। কোন দুটি? দমন ও দিউ। এখানে নারীর সংখ্যা খুবই কম রয়েছে কত? 618, এবং 1000 জন পুরুষের মধ্যে নারীর সংখ্যা কত? 618 জন। সর্বাধিক লিঙ্গ অনুপাত সম্পন্ন জেলা, এবার দেখব সর্বাধিক লিঙ্গ অনুপাত সম্পন্ন জেলা কি? মাহে। কোন রাজ্যের? পুদুচেরি রাজ্যের মাহে। সর্বনিম্ন লিঙ্গ অনুপাত সম্পন্ন জেলা কি? দমন। কোথায়? দমন ও দিউয়ের কি? দমন। সর্বনিম্ন লিঙ্গ অনুপাত সম্পন্ন জেলা। ঠিক আছে। শিশুদের মধ্যে সর্বাধিক লিঙ্গ অনুপাত বিশিষ্ট রাজ্য কি? মিজোরাম। এবার বলছে শিশুদের মধ্যে সর্বাধিক লিঙ্গ অনুপাত বিশিষ্ট রাজ্য কি? মিজোরাম। এখানে প্রতি 1000 শিশুতে, পুরুষ শিশুতে মেয়ে শিশু রয়েছে কতজন? 971 জন। ঠিক আছে। শিশুদের মধ্যে সর্বনিম্ন লিঙ্গ অনুপাত বিশিষ্ট রাজ্য কি? হরিয়ানা, যেখানে প্রতি 1000 পুরুষ শিশুতে মেয়ে শিশু রয়েছে কত? 830 জন। ঠিক আছে। শিশুদের মধ্যে সর্বনিম্ন লিঙ্গ অনুপাত বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল সেটি কি? দিল্লি। তাহলে শিশুদের মধ্যে সর্বনিম্ন লিঙ্গ অনুপাত বিশিষ্ট বাট কি? কেন্দ্রশাসিত অঞ্চল সেটি হচ্ছে কি? দিল্লি। এখানে পরিমাণটা কত? প্রতি 1000 শিশু, ছেলে শিশুর মধ্যে 866 জন হচ্ছে মেয়ে শিশু। ঠিক আছে। শিশুদের মধ্যে সর্বাধিক লিঙ্গ অনুপাত বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল কি কি? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। কি কি? আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ। এখানে প্রতি 1000 পুরুষ শিশুর মধ্যে মেয়ে শিশু হচ্ছে কত? 966 জন। ভারতের সাক্ষরতার হার কত? 74.04%। তাহলে ভারতের সাক্ষরতার হার কত? 74.04%। ভারতের পুরুষদের সাক্ষরতার হার কত? 82.14%। তাহলে ভারতে পুরুষদের সাক্ষরতার হার কত? 82.14%। এবং মহিলাদের সাক্ষরতার হার 65.46%। কত? 65.46%। ভারতে সর্বাধিক সাক্ষরতা হার বিশিষ্ট রাজ্য কোন রাজ্য? কেরল। কত? 93.91%। 93.91%। এবং কোন রাজ্য? কেরল। ভারতের সর্বনিম্ন সাক্ষরতা হার বিশিষ্ট রাজ্য কোনটি? সেটি হচ্ছে বিহার, মানে কত? 63.82%। সর্বনিম্ন সাক্ষরতা বিশিষ্ট রাজ্য কোনটি? বিহার। কত পার্সেন্ট? 63.82%। ভারতের সর্বাধিক সাক্ষরতা হার বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল কি? লাক্ষাদ্বীপ। ভারতের সর্বাধিক সাক্ষরতা হার বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? লাক্ষাদ্বীপ। এখানে পার্সেন্টেজ কত? 92.28%। 92.28%। ভারতে সর্বনিম্ন সাক্ষরতার হার বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল কি কি? দাদরা ও নগর হাভেলি। এখানে কত পার্সেন্টেজ রয়েছে? 77.65%। 77.65%। ভারতে সর্বাধিক মহিলাদের সাক্ষরতার হার বিশিষ্ট রাজ্য, এবার বলছে যে ভারতের সর্বাধিক মহিলাদের সাক্ষরতার হার বিশিষ্ট রাজ্য কোন রাজ্য? কেরল,
যেখানে পার্সেন্টেজ কত 91.98 অথবা 91.98%। ঠিক আছে। ভারতে সর্বনিম্ন মহিলাদের সাক্ষরতার হার বিশিষ্ট রাজ্য কি? সর্বনিম্ন মহিলাদের সাক্ষরতা হার বিশিষ্ট রাজ্য কি? রাজস্থান। কত? 52.66%। ভারতে সর্বাধিক মহিলাদের সাক্ষরতার হার বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল। ভারতে সর্বাধিক মহিলাদের সাক্ষরতার হার বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? লাক্ষাদ্বীপ। প্রায় কত? 88.25%। 88.25%। ভারতে সর্বনিম্ন মহিলাদের সাক্ষরতা হার বিশিষ্ট কেন্দ্রশাসিত অঞ্চল। সর্বনিম্ন মহিলাদের সাক্ষরতার হার বিশিষ্ট, এবার বলছে কেন্দ্রশাসিত অঞ্চল কি কি? দাদরা ও নগর হাভেলি। কত পার্সেন্ট? 65.93%। 65.93%। টোডা উপজাতি কোথায় দেখা যায়? নীলগিরি পার্বত্য অঞ্চলে দেখা যায়। তাহলে নীলগিরি পার্বত্য অঞ্চলে কোন উপজাতি দেখা যায়? টোডা উপজাতি। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরের নাম কি? ট্রোপোস্ফিয়ার। তাহলে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরের নাম কি? ট্রোপোস্ফিয়ার। এক্সোস্ফিয়ার কি? এটি আমাদের বায়ুমণ্ডলের ওপরের সীমা। আমাদের বায়ুমণ্ডলের ওপরের সীমার নাম কি? এটি হয়ে যাবে কি? এক্সোস্ফিয়ার। এটি থার্মোস্ফিয়ারের শীর্ষে থাকে। 10,000 কিলোমিটার বা এটি কি 6,200 মাইল পর্যন্ত বিস্তৃত, মানে ভূপৃষ্ঠ থেকে 10,000 কিলোমিটার বা 6,200 মাইল পর্যন্ত বিস্তৃত। থার্মোস্ফিয়ার মানে কি? এক্সোস্ফিয়ারের নিচের স্পিয়ারটা, মানে নিচের স্তরটা। এক্সোস্ফিয়ার হচ্ছে হাইয়েস্ট, তাহলে এটা হচ্ছে এক্সোস্ফিয়ারের একটু নিচের যে স্তরটা, সেটা হচ্ছে কি? থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারটি মেসোস্ফিয়ারের ঠিক ওপর থেকে শুরু হয়। কোন স্তর থেকে শুরু হয়? মেসোস্ফিয়ার স্তর থেকে, এবং এটি 600 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়, 372 মাইল পর্যন্ত বিস্তৃত হয়। ঠিক আছে। তাহলে ভূপৃষ্ঠ থেকে এই থার্মোস্ফিয়ার উচ্চতা কত? 600 কিলোমিটার। ঠিক আছে, গেল থার্মোস্ফিয়ার। অরোরা এবং স্যাটেলাইট এই স্তরে ঘটে। এই যে অরোরা, বিভিন্ন যে আমরা মানে লাইট বা অরা দেখতে পাই এবং স্যাটেলাইট দেখতে পাই, সেটি এই স্তরেই থাকে। ঠিক আছে। এরপর কি রয়েছে? মেসোস্ফিয়ার, মানে এটা কি? থার্মোস্ফিয়ারের নিচের স্তর। এটা হচ্ছে কি স্ফিয়ার? মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারটি স্ট্র্যাটোস্ফিয়ারের ঠিক ওপর থেকে শুরু হয়। স্ট্র্যাটোস্ফিয়ারের ঠিক ওপর থেকে শুরু হয় এবং 85 কিমি পর্যন্ত বিস্তৃত। কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত? 85 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই স্তরে উল্কা পুড়ে যায়, মানে মহাকাশ থেকে যদি কোনো উল্কা আসে, সেটা এই স্তরে কি হয়ে যায়? পুড়ে যায়। ঠিক আছে। কোন স্তরে? তাহলে প্রশ্ন আসতে পারে যে কোন স্তরে উল্কা পুড়ে ছাই হয়ে যায়? কি হবে অ্যান্সারটি? মেসোস্ফিয়ার। ঠিক আছে। নেক্সট কি আছে? স্ট্র্যাটোস্ফিয়ার, মানে মেসোস্ফিয়ারের নিচের স্তরটি। স্ট্র্যাটোস্ফিয়ারটি ট্রপোস্ফিয়ারের ঠিক ওপর থেকে শুরু হয়, মানে প্রায় 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ঠিক আছে, বা 31 মাইল উচ্চতায় বিস্তৃত। এই স্তরটিতে ওজোন স্তর রয়েছে। ওজোন স্তর বা ওজোন হোল O3, যা সূর্যের অতিবেগুনি বিকিরণ শোষণ করে এবং ছড়িয়ে দেয়। কি? আলট্রাভায়োলেট রে যেটা রয়েছে, ঠিক আছে, সেটা কোথায় দেখা যায়? এখানেই রয়েছে, ওজোন স্তরে। ঠিক আছে। আর এই ওজোন স্তরটি কোথায় রয়েছে? স্ট্র্যাটোস্ফিয়ারে। স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে ঝড় বৃষ্টি না থাকায় স্ট্র্যাটোস্ফিয়ারকে শান্তমণ্ডল বলা হয়। তাহলে কোন স্তরকে শান্তমণ্ডল বলা হয়? কি হবে অ্যান্সারটি? স্ট্র্যাটোস্ফিয়ার। স্ট্র্যাটোস্ফিয়ারে আবহাওয়া শুষ্ক শান্ত থাকায় এই অঞ্চল দিয়ে জেট বিমান চলাচল করে থাকে। খুবই ইম্পর্টেন্ট, যে জেট বিমান চলাচল করে কোন স্তরের মধ্যে দিয়ে? অ্যান্সারটি হয়ে যাবে স্ট্র্যাটোস্ফিয়ার। আয়োনোস্ফিয়ার, মানে স্ট্র্যাটোস্ফিয়ারের নিচের স্তর। এই স্থানটি রেডিও যোগাযোগকে সম্ভব করে তোলে। এই যে আমরা যে রেডিও যোগাযোগ করি, রেডিও ফ্রিকোয়েন্সিতে শুনি, সেটা কোন স্তরের মাধ্যমে হয়? এই আয়োনোস্ফিয়ারের মাধ্যমেই কিন্তু হয়ে থাকে। তো এই ছিল আজকের ভিডিও। তো তোমরা যদি আমাদের ব্রহ্মাস্ত্র সাজেশন পেতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া এই নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করো। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে। আর আজকের এই ভিডিওর PDF পেতে গেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, যেটা লিঙ্ক ইন ডিসক্রিপশনে দেওয়া রয়েছে।